দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন কেমন আছে অর্থনীতি এই অনুষ্ঠানে। আমি তৌফিকুল ইসলাম খান। এই অনুষ্ঠানে কথা বলি অর্থনীতির গতি প্রকৃতি, এর সম্ভাবনা এবং চ্যালেঞ্জ নিয়ে। দর্শক, আজ আমরা কথা বলবো আমাদের গার্মেন্টস খাতের সামনের দিনে ভবিষ্যতে কি কি ধরনের কমপ্লায়েন্স এবং আমাদের যারা শ্রমিকরা আছেন তাদের জীবনমান সম্পর্কে। দর্শক, আমরা এই অনুষ্ঠানে আজকে কথা বলার জন্য ডেকেছি আমাদের দুজন বিশেষ অতিথিকে। আমার সাথে আছেন আবরার হোসেন সাইম, তিনি সাইম গ্রুপের পরিচালক এবং বাংলাদেশের যুব উদ্যোক্তাদের গার্মেন্টস খাতের এবং তৈরি পোশাক খাতের সংস্থা বাইলার প্রেসিডেন্ট। এবং আমার সাথে আছেন সাইফ রশিদ, তিনি সিইও আপন বাজার। তিনি বাংলাদেশের যে গার্মেন্টস খাত বিশেষত সে তার শ্রমিকদের যে বিভিন্ন ধরনের সেবা দিয়ে থাকেন। আমরা তাদের কাছ থেকে শুনবো তাদের দৃষ্টিভঙ্গি এবং তারা ভবিষ্যতে আমাদের এই খাতে আমাদের শ্রমিকদের জীবনমান সম্পর্কে কেমনভাবে দেখছেন এবং কি ধরনের প্রত্যাশা করেন। আমরা আলোচনা শুরু করার আগে বিটিভির একটি ছোট প্রতিবেদন আছে, সেই প্রতিবেদনটা দেখি। 2024-এর ছাত্র জনতার অভ্যুত্থানে স্বৈরাচারী শেখ হাসিনার 1.5 দশকের অপশাসনের অবসান ঘটে, যা দেশের পোশাক খাতকেও ব্যাপকভাবে প্রভাবিত করে। রাজনৈতিক পট পরিবর্তনে সময় সৃষ্টি, শ্রমিক অসন্তোষ সহ নানাবিধ কারণে তৈরি পোশাক খাতের রপ্তানিতে এর প্রভাব পড়ে। তবে গণ অভ্যুত্থানের পরে বর্তমানে এই খাত সহ পুরো রপ্তানি আয়ের আকার দিন দিন বাড়ছে। জুলাই গণ অভ্যুত্থানের কারণে দেশের নতুন স্বপ্নের সঞ্চার হয়েছে, কিন্তু তৈরি পোশাক শিল্পকে অনেক মূল্য দিতে হয়েছে। জুলাইয়ের মাঝামাঝি সময়ে গণ আন্দোলন চরম আকার ধারণ করলে তৈরি পোশাক শিল্পে এর প্রভাব পড়ে। সেই সাথে যুক্ত হয় আন্দোলন চলাকালে দেশব্যাপী ইন্টারনেট ব্ল্যাকআউট, যা বিদেশে ক্রেতাদের সঙ্গে যোগাযোগে বাধা তৈরি হয়। সংকট তৈরি হয় ক্রয়াদেশ নিতে ও পোশাক জাহাজীকরণে। অথচ ওই সময়টাই ছিল তৈরি পোশাকের বড় মৌসুম, শীত ও ক্রিসমাস উপলক্ষে ক্রয়াদেশের। বছর শেষে যুক্তরাষ্ট্র ও ইউরোপের মূল্যস্ফীতি কমে আসা ও অর্থনীতি ঘুরে দাঁড়ানোর শুরুর প্রেক্ষাপটে পোশাক রপ্তানি যে হারে বাড়ার কথা ছিল সে হারে তৈরি পোশাক রপ্তানি বাড়েনি। রপ্তানিকারকরা বলছেন, সংকট কাটিয়ে তারা এখন সম্ভাবনা দেখতে পাচ্ছেন। তবে এই খাতে পুরোপুরি রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে হবে। আমাদের সবচেয়ে বড় রপ্তানির খাত পোশাক। সেই পোশাক রপ্তানির ক্ষেত্রে অনেকে তাদের দেওয়া অর্ডার প্রত্যাহার করেও নিয়ে গেছে। তবে আমরা সব কিছু ইতিমধ্যেই কাটিয়ে উঠেছি। সেই হিসাবে আমরা মনে করি গার্মেন্টস সেক্টর যদি স্থিতিশীল থাকে এবং শ্রমিকরা যদি ভালো থাকে, অবশ্যই বায়াররা আবার আমাদের এখানে ফিরে আসবে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর বলেন, পতিত হাসিনা সরকারের সময়ে সব পরিসংখ্যানই বাস্তবতার সাথে আকাশ পাতাল ব্যবধান ছিল। এখন অর্থনীতিকে পুরোপুরি চাঙা রাখতে রপ্তানি প্রতিষ্ঠানগুলোকে কেন্দ্রীয় ব্যাংক থেকে সকল সহায়তা করা হবে। বৈদেশিক যে রিজার্ভ, মুদ্রার যে রিজার্ভ, সেটার একটা ইস্যু ছিল। এখানে বিনিময় হারের একটা প্রভাব ছিল। আন্তর্জাতিক বাজার নতুন করে আমাদের খোঁজা উচিত, এটা একদিকে সত্যি। সাথে সাথে হচ্ছে যে গার্মেন্ট শিল্পের পাশাপাশি যে অন্যান্য যে খাতগুলো আছে, যে সমস্ত ক্ষেত্রে আমাদের ভ্যালু এডিশনটা বেশি হবে, আমাদের এই অতি নির্ভরতা আরএমজি সেক্টরের প্রতি, সেটাও হয়তো কমাতে সক্ষম হব। তৈরি পোশাক খাত নতুন সম্ভাবনার দিগন্তের প্রবেশ করেছে। সংকটকে ক্ষমতার সাথে মোকাবেলা করে এগিয়ে আছে তৈরি পোশাক শিল্প। গত বছরে যেসব সমস্যার মুখোমুখি হয়েছে পোশাক শিল্প, তা পেছনে ফেলে নতুন বছরের সম্ভাবনা দেখছেন এই খাতের উদ্যোক্তারা। দর্শক, প্রতিবেদনটি দেখলেন। আমি আলোচনা শুরু করছি জনাব সাইম আপনার কাছ থেকে। কি পরিস্থিতিতে এখন তো গার্মেন্টস খাত আছে? আমাদের প্রায় এখন পর্যন্ত 40 বছরের ইতিহাস অন্তত হবে, 40-45 বছর ধরে আমরা এই খাতের ভিতরে প্রধান খাত হিসেবে উঠে এসছে। বড় একটা অংশ হলো যে আমাদের যারা শ্রমিকরা আছেন, এবং আমরা বলতাম যে স্বল্প দক্ষ হলেও আমাদের এখানে খুব কম মূল্যে শ্রম পাওয়া যায়, এবং সেইটার হাত ধরেই এখানে উঠেছেন। এবং তখনও তরুণ উদ্যোক্তারা এই খাতকে বিকশিত করেছেন। এখন আপনারা তরুণ আছেন, আপনাদের হাত ধরে আছে। আপনারা সামনের দিনে এই শ্রমিকদের
যেই জীবন মান এবং অন্যান্য যে কমপ্লায়েন্সের বিষয়গুলো আছে সেগুলোর ভবিষ্যৎ কেমনভাবে দেখছেন? এই ইন্ডাস্ট্রিটাকে যদি আমরা এখন যে বর্তমান সিচুয়েশন, নানা চ্যালেঞ্জেস আছে গ্লোবালি, আপনার বিভিন্ন রকমের চ্যালেঞ্জেসের কারণে বাংলাদেশও এফেক্টেড হচ্ছে। রিসেন্টলি বেশ কিছু আনরেস্ট গেল দেশে, তো এই সময়টাতেও কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে গার্মেন্ট ইন্ডাস্ট্রি। বিগত 40 বছরে বিভিন্ন চ্যালেঞ্জ এসেছিল, মোকাবেলা করেই কিন্তু ইন্ডাস্ট্রি সবসময় ঘুরে দাঁড়িয়ে এগিয়ে গেছে। সো ওই আশায় আমরা কিন্তু এখন আমরা হাতে নিচ্ছি, আমাদের সাথে যেরকম বায়লার কথা আমি যদি বলি, এই অর্গানাইজেশনে ও আমাদের 200-র উপরে তরুণ উদ্যোক্তারা আছেন যারা গার্মেন্টস ইন্ডাস্ট্রিকে এখন নিজের হাতে দেখছেন এবং যুক্ত আছেন, যারা সেকেন্ড জেনারেশন মোস্টলি আর কি, তারাই তো ক্যারি ফরওয়ার্ড করবে জিনিসটাকে। সো ওদের যে অপটিমিজমটা, এটা খুবই পজিটিভ। বেশ কিছু চেঞ্জেস আমরা এখন মানে গত 15-20 বছর যেভাবে চলেছে, আগামী পথ চলা কিন্তু সেম স্ট্র্যাটেজি হবে না। বিশেষত যে গার্মেন্টস খাতে কমপ্লায়েন্সের বিষয়ে আমরা শুনেছি, জি। হ্যাঁ, এটা পরিবেশগত দিক থেকে, ফ্যাক্টরি সুরক্ষা থেকে শুরু করে এখন এটা শ্রমিকদের যা বিভিন্ন ধরনের সুযোগ সুবিধার যে বিষয়গুলো, এখানে যে পরিমাণে ইনভেস্টমেন্ট, তারপর এক্সপার্টিজ অফ ইন্টারন্যাশনাল এক্সপার্টিজ, লোকাল এক্সপার্টিজ, সাপোর্ট অফ লাইক অল দি অর্গানাইজেশন স্টেক হোল্ডার্স, এই কমপ্লায়েন্সের জন্য যেটা করা হয়েছে গত 10 বছরে পার্টিকুলারলি, তা কিন্তু ট্রিমেন্ডাসভাবে অ্যাপ্রিসিয়েটেড অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। আপনি যদি এখন বলেন যে ইভেন ব্র্যান্ডসদের কাছেও রিচ আউট করে দেখেন, তারা কিন্তু বাংলাদেশের যে কমপ্লায়েন্সের যে এখন লেভেল, এটা হাইলি অ্যাপ্রিসিয়েট করে। স্ট্যাটিস্টিক্সেও বলে কিন্তু যে আপনার গ্লোবালি আমরা কিন্তু ওয়ান অফ লাইক, আপনি যদি গ্রিন ফ্যাক্টরির দিক দিয়ে বলেন, যেখানে কিনা একটা নর্মাল ফ্যাক্টরির থেকে অলমোস্ট 30%-এর মতন বেশি ইনভেস্টমেন্ট লেগে যায়, কিন্তু তারপরে কিন্তু উদ্যোক্তারাও ইনভেস্টমেন্ট করছে। ইনভেস্টমেন্টটা কিসের জন্য? পরিবেশ বান্ধব ফ্যাক্টরি করার জন্য, এবং এখানে কিন্তু বড় একটা পার্ট, এটা শুধু গ্রিন ব্যাপার না, বড় একটা পার্ট কিন্তু কমপ্লায়েন্সের ইস্যুর সামনের দিন আমরা যে জিএসপি প্লাস চাচ্ছি বা ইউরোপিয়ান ইউনিয়নের যে বিভিন্ন নীতিগুলো পরিবর্তন হচ্ছে, আমরা জানি যে তারাও এখন বিশ্বের যারা আমরা যেই সব দেশে পোশাক বিক্রি করছি, তারা কিন্তু এই ধরনের বিষয়গুলোকে, মানে ক্রেতারা অনেক বেশি সচেতন হচ্ছেন, এই বিষয়কে অনেক গুরুত্ব দিচ্ছেন। সামনের দিনে আপনি মানে আমাদের প্রস্তুতিটা কোন কোন ধরনের জায়গায় আপনি দেখেন? আমরা কমপ্লায়েন্সের দিক দিয়ে আগামীতে যেই লেজিসলেশনগুলোই আসছে, কয়েক মাস আগে আমি আইএলওতে ছিলাম, আইএলওর হেডকোয়ার্টারে ট্রেনিংয়ে, ইউএনের ক্যাম্পাসে। সো এখানেও জাস্ট ট্রানজিশন লাইক উইচ ইজ একটা ফেয়ার ট্রানজিশন কীভাবে হবে ওইটার উপরেই ছিল পরিবেশগত বিষয়। এখানে সোশ্যাল কমপ্লায়েন্স ফ্যাক্টরটা মেইন ছিল আর কি, ওয়ার্কার্স ওয়েলফেয়ারটা প্রাইম কনসার্ন ছিল। তো ওই জায়গাতেও যে রেগুলেশনগুলো আসছে নতুন, যেগুলো কিনা এফেক্ট করতে পারে ইন্ডাস্ট্রিকে আমাদেরকে, ওই রেগুলেশনগুলোর জন্য কিন্তু কমপ্লায়েন্সের দিক থেকে আমরা খুবই স্ট্রং পজিশনে আছি। আচ্ছা, আমি আপনার কাছ থেকে বিস্তারিত শুনবো এই বিষয়ে, যে আমাদের কি কি বিষয়ে প্রস্তুতি দরকার হবে, কারণ যেন অন্যরাও জানতে পারে। সাইফ রশিদ, আপনার সাথে কথা বলছি। আপনিও এই খাতে দীর্ঘদিন ধরে শ্রমিকদের যেই জীবন মানকে আরেকটু ভালো করা যায় কর্পোরেট স্ট্রাকচারের ভেতরে, আসলে আমরা সাধারণভাবে গার্মেন্টস খাতের যখন শ্রমিকদের অধিকার নিয়ে আলোচনা করি, এটা অনেকাংশেই মানে শুধুমাত্র মজুরি ভিত্তিক আলোচনা হয়, সেই আলোচনাটা থাকে। তারপর একটা বড় দুর্ঘটনা হলে দেখেছি আমরা যে ওইটার ফায়ার সেফটি থেকে শুরু করে অন্যান্য বিষয় আসে, কিন্তু সাধারণভাবে শ্রমিকদের যেই দেখভাল করা, তাদের একটা ক্যারিয়ার তৈরি করা, একজন মানুষের যেই ধরনের একটা কর্পোরেট বিভিন্ন ধরনের ফ্যাসিলিটি দিলে তারা এইটাতে ক্যারিয়ার একটা তৈরি করার চেষ্টা করে, একাত্মবোধ চেষ্টা করে, এই বিষয়ে আপনি দীর্ঘদিন ধরে কাজ করছেন এবং শ্রমিকদের সাথে আপনার অভিজ্ঞতা কি বলে, এগুলো আসলেও কাজ করে? আমি ওয়ার্কার্স ওয়েলবিং এর পার্টটা যদি বলি, বিকজ ওই অংশটা নিয়েই আমি কাজ করি। আমরা যখন ওয়ার্কার ওয়েলবিং এর কথা বলি, উই নর্মালি সে যে বেটার লাইফ অ্যান্ড ওয়েলবিং। আমাদের বাংলাদেশের যদি আপনি কম্পিটিটিভ অ্যাডভান্টেজ দেখেন গার্মেন্টস সেক্টর হিসাবে, সেটা হচ্ছে মেইনলি লো ওয়েজ যখন এটা শুরু হয়েছিল, অ্যান্ড দেন উই ইমপ্রুভড, ডেভেলপড অ্যান্ড এভরিথিং। তো এখনও কিন্তু আমাদের মেইন কম্পিটিটিভ অ্যাডভান্টেজ স্টিল রিমেইন লো ওয়েজ। এখন সেই কম্পিটিটিভ অ্যাডভান্টেজ লো ওয়েজ তখন তাইলে আমরা যখন গার্মেন্টস সেক্টরটাকে বড় করছি, সবসময় দেখা যাচ্ছে যে ওয়ার্কার্স ওয়েলবিংটা একটু ডিপ্রায়োরিটাইজ হচ্ছে। দ্যাটস হোয়ার উই সোশ্যাল এন্টারপ্রেনার্স কামিং। বলা হচ্ছে যে কম মজুরি দিতে পারলেই আমাদের আসলে অ্যাডভান্টেজ হবে। এক্স্যাক্টলি, অ্যান্ড দ্য ফিলিং ইজ যে এইটা না হলে আসলে এই সেক্টরটা কম্পিটিটিভ থাকবে না। এখন আমরা উই অলসো বিলিভ দ্যাট ইফ ইউ লুক ইনটু অ্যাডভান্টেজেস, যে
কোন জিনিসগুলো একটা ইন্ডাস্ট্রিকে বড় করতে হেল্প করে। আমাদের কিন্তু ওই ধরনের টেকনোলজিক্যাল অ্যাডভান্টেজ নাই, লজিস্টিক্যাল অ্যাডভান্টেজ নাই, আমাদের ব্যাকওয়ার্ড লিঙ্কেজ অথবা র ম্যাটেরিয়াল অ্যাডভান্টেজ নাই, তাহলে আমাদের অ্যাডভান্টেজ কোথায়? চিপ লেবার। দ্যাট ওয়াজ দ্য অ্যাডভান্টেজ যখন আমরা শুরু করেছি। এখন সেই অ্যাডভান্টেজটা রেখে বাংলাদেশের জন্য এটা দরকারও, উই স্টার্টেড ফিলিং যে আসলে চিপ লেবারটা অবশ্যই মেনটেন করতে হবে আমাদের। তো সেই দিক থেকে আমরা যখন দেখি তখন দেখি যে হ্যাঁ, এখানে ফ্যাক্টরি ওনারদেরকে যে সুযোগ সুবিধাগুলো আছে সেগুলো লিভারেজ করার সুযোগ আছে। গভর্নমেন্টের ফ্যাক্টরির সাথে কাজ করে এই জিনিসগুলোকে লিভারেজ করার সুযোগ আছে। আমি যদি আমার পার্সপেক্টিভে বলি, আমরা কখনো এইভাবে আসি না যে ওকে এ বেতন বাড়ায় দেন, কারণ আমরা জানি যে বেতন বাড়ায় দিলে দ্যাট হ্যাজ অলসো ম্যাক্রো ইকোনমিক ইম্প্যাক্ট। শ্রমিকদের কথা যখন বলি, আমরা তো যারা মানে কর্পোরেটের চাকরির ক্ষেত্রে বলি আদার বেনিফিট, শ্রমিকদের আলোচনার সময় শুধুই এটা ওয়েজের আলোচনা হয়, আর কি ধরনের বেনিফিটস আসলে আমাদের চিন্তাও করা উচিত, আলোচনায় রাখা উচিত, ওইটা যদি একটু বলেন। আপনাদের দুজনের কাছে শুনবো, আপনার কাছ থেকে শুনি প্রথম যে আপনি যখন ওয়েলবিং বলছেন। আমি যখন ওয়েলবিং বলি, আমি বলি যে অবশ্যই তার ইফ ইউ লুক ইনটু দেয়ার বেসিক লিভিং স্ট্যান্ডার্ড, যে তারা যে স্কোয়ার ফিট পার স্কোয়ার ফিট ওখানে রেন্টাল ইজ মাচ মোর হায়ার দ্যান ইভেন উত্তরা, যে ওখানে গাজীপুরে একটা রেন্টালের খরচ ওদের বেশি পড়ে, তাহলে ওরা প্রতি স্কোয়ার ফিটে যে ভাড়া দেন একটা উত্তরে একটা ফ্ল্যাট নিয়ে থাকা যাবে, তা থাকা যাবে। হ্যাঁ, তারপরে ইফ ইউ লুক ইনটু দেয়ার স্কুলিং ফর দেয়ার কিডস, ইফ ইউ লুক ইনটু দেয়ার হেলথ, এই সব জায়গাগুলোতে দে আর ডিপ্রাইভড। তারা লো ওয়েজ বলেই তাদের কাছে অন্য সবাইও ঠকাচ্ছে তাদেরকে। আমরা দেখেছি যে কারোরই হেলথ ইন্স্যুরেন্স নাই, তারা ডাক্তারের কাছেও যাচ্ছে না, ডাক্তারের কাছে গেলেও তার প্রেসক্রিপশন, তার অন্যান্য যে খরচ, এগুলো অনেক সময় বেশি। ওখানে স্কুলগুলো যদি দেখেন, স্কুলগুলোতে কিন্তু বেনিফিট নাই। এখন বেটার লিভিং মানে যে টাকাই আর্ন করতে হবে তা কিন্তু না। হোয়েন ইউ আপ স্কিল দেম, হোয়েন ইউ গিভ দেম এ বেটার হাউজিং, হোয়েন ইউ এনশিওর দেয়ার হেলথ ইজ টেকেন কেয়ার অফ, ইউ অলসো প্রোভাইড দ্য সেম থিং, তাই না? তো আমরা বলি যে আসলে আমরা অর্থনীতির ভাষায় বলি প্রকৃত আয় বেড়ে যায়। এক্স্যাক্টলি। হ্যাঁ, মানে আমি 100 টাকায় একটা শ্রমিকের আপনি মজুরি দিলে সে সাধারণভাবে যে জীবনযাত্রাটা নির্বাহ করতে পারছে, তার তুলনায় আপনি যদি তাকে একটা ওরকম ফ্যাসিলিটি দেন, তার ওই 100 টাকার মূল্যমানই আসলে বেড়ে যাচ্ছে। আমি একটু আপনার কাছ থেকে শুনে আসি, মানে আসলে গার্মেন্টস খাতে আমরা তো সবসময় মজুরি বিষয়ে কথা বলি, আর কি বেনিফিট থাকতে হয়? কারণ আমি যেটা বুঝি যে এখন তো 40-45 বছরের একটা ইন্ডাস্ট্রি হলো, জি, আমরা বড় আকারে আমরা যদি ম্যানুফ্যাকচারিং খাত ভিত্তিক অর্থনীতি করতে যাই, তাহলে আমাদের এই শ্রম সমাজের যারা ওইখানে এমপ্লয়েড হচ্ছে, তাদেরকে তো একটা জীবনের একটা ড্রিম দিতে হবে যে আমি এই একটা মানে শিল্প কারখানায় চাকরি করে এই জায়গাটাতে বড় হব এবং সোশ্যাল মোবিলিটি হবে, যেটা আমরা অন্যান্য ইন্ডাস্ট্রিয়াল কান্ট্রিতে মানে যুক্তরাষ্ট্র বা যুক্তরাজ্যের মতন যে আর্লি ইন্ডাস্ট্রিয়ালাইজড কান্ট্রিগুলো আছে সেখানে দেখেছিলাম। তো আসলে বাংলাদেশের গার্মেন্টস খাতের শ্রমিকরা আর কি বেনিফিট নর্মালি পান অন অ্যান অ্যাভারেজ বলি? কেউ এক্সট্রাঅর্ডিনারি আছে, আর কেউ ধরেন অ্যাভারেজের একটা কথা বলি যে গড় পর্দায় একটা কারখানা আর কি বেনিফিট আসলে তাদেরকে দেয়? ফ্যাক্টরির মধ্যে বেশ কিছু বেনিফিটস আছে, কিছু বেসিক মেডিকেল সাপোর্ট আছে যেটা ফ্যাক্টরির মধ্যে পাচ্ছে, ডে কেয়ার সার্ভিসেস আছে যেখানে তারা তাদের বাচ্চাকে এনে রাখতে পারছে। তো এইগুলা কিন্তু অলরেডি ইনকর্পোরেটেড উইদিন দ্য ফ্যাক্টরি প্রেমিসেস। হ্যাঁ, এই জিনিসগুলোর জন্য ওরা অ্যাটলিস্ট যতক্ষণ ফ্যাক্টরিতে কাজ করছে, এটা এই ধরনের ফ্যাসিলিটি বাংলাদেশের কত শতাংশ গার্মেন্টসের? আপনি মোটামুটি বলতে পারেন একদম মেজরিটি ফ্যাক্টরির মধ্যে বড় থেকে মিডিয়াম গুলার মধ্যেও আছে। শুধু বড় আরএমজি হলে আছে, আরএমজি হলে আপনার আছে, এক্সপোর্ট যদি করে থাকে তাদের এই জিনিসটা আছে। কারণ এগুলা ছাড়া সে তার সোশ্যাল সার্টিফিকেট পাবে না, সে কমপ্লায়েন্ট হতে পারবে না। সো তাকে এক্সপোর্ট করতে হলে তাকে এই ফ্যাসিলিটিগুলো কিন্তু অ্যাসিওর করা লাগবে এবং অ্যাসিওর করা আছে। যে ডাক্তার থাকছেন ফুল টাইম থাকছেন, তারপরে ডে কেয়ার সেন্টার থাকছে, তারপরে আপনার হচ্ছে গিয়ে যে ইন ওয়ার্ক প্লেস যে ফ্যাসিলিটিগুলো যাদের পাওয়ার দরকার, এগুলা কিন্তু একটা সেফ ওয়ার্ক এনভায়রনমেন্ট, এই জিনিসগুলো তারা পাচ্ছে। কিন্তু মূলত যে কথাটা যে ভাইও বললেন যে আলটিমেটলি আমাদের দেখতে হবে কি ওয়েলফেয়ার কথাটাকে বুঝতে হবে। আমরা আসলে কথা বলার সময় শুধু মজুরি নিয়েই কথা বলি, এখন মজুরিরও তো একটা ক্যাপ আছে, ইন্ডাস্ট্রি সক্ষমতা কতটুকু আছে, ক্যাপাসিটি আন্ডারস্ট্যান্ডিংটা ছাড়া যদি আমি অর্থনীতির ভাষায় যদি বলি এটা সরাসরি উৎপাদনশীলতার সাথে সম্পর্কিত, যদি একটা প্রপার এনভায়রনমেন্টের ভিতরে। এক্স্যাক্টলি। তো আপনার আলটিমেটলি আমাদের ডিসপোজেবল ইনকামটা অ্যাসিওর করতে হবে যে তাদের কাছে তো থাকে। ভেরি রাইটলি সেড যে একটা এক্সাম্পল আমরাও এটা নিয়ে রিসেন্টলি ডিপলি দেখছিলাম যে যখন স্যালারি ইনক্রিজ হচ্ছে, আলটিমেটলি কি তাদের হাতে লাইফস্টাইলটা কি ইনক্রিজ হচ্ছে? তার রেন্টও তো বেড়ে যাচ্ছে, এবং রেন্ট কিন্তু মোর দেন 50% তার খরচ।
তার মানে মেজর একটা পোর্শন। অ্যান্ড ওইরকম করে যদি বাড়তেই থাকে তাহলে আপনি ফোর্স করে যদি মজুরি বাড়ান এবং এখানে যদি তারপরে সক্ষমতা না থাকে ইন্ডাস্ট্রির দেওয়ার, কিন্তু আলটিমেটলি ওয়ার্কাররা কিন্তু তার লাইফস্টাইল যে কারণে এটা বানানো হয়েছে ওইটা হলো না। তার মানে কি এখানে একটা হোল ইকোসিস্টেমকে ব্যালেন্স করার ব্যাপার আছে। আচ্ছা, আমরা এই বিষয়ে আরো শুনবো, কারণ এই আলোচনা এখন হচ্ছে এবং জি। আমরা এই অনুষ্ঠানেও আলোচনা করেছিলাম যে ত্রিপক্ষীয়ভাবে জি। কতগুলো চুক্তিও হয়েছে যেটা সামনের দিনে বাস্তবায়ন হবে। দর্শক, আমরা আলোচনায় ফিরবো। আমরা আলোচনা করব বিশেষত গার্মেন্টস খাতের শ্রমিকদের যে জীবন মান, সেটাকে আমরা আরো কিভাবে ভালো করতে পারি এবং হয়তো সেই উদাহরণগুলো কাজে লাগিয়ে আমাদের অন্যান্য যেই শিল্প খাত আছে তারাও হয়তো এগুলোকে ব্যবহার করতে পারবেন। দর্শক, আমাদের সাথে থাকবেন, একটা বিরতিতে যাচ্ছি, কিছুক্ষণের মধ্যে ফিরবো। সাইফ রশিদ, যেই বিরতির আগে আলোচনাটা হচ্ছিল সেখানে আপনারা দুজনেই বলছিলেন যে মজুরি বাড়ার সাথে সাথে যেহেতু গার্মেন্টস খাতের শ্রমিক যারা আছেন তাদের অত মানে বার্গেনিং পাওয়ার যেটা আমরা বলি এতখানি নাই। তারা ওই আশপাশে যারা রেন্ট করেন বা অন্যান্য তাদের সুবিধা তারাও তখন এটার ভাড়াটা বাড়িয়ে দিচ্ছেন বা তাদের ওই রিক্সা ভাড়া বেড়ে যাচ্ছে বা ওই জায়গাগুলোর ফলে ওনাদের ঠিক যতখানি মজুরির সাথে জীবনমান বাড়ার কথা ততখানি বাড়ছে না। তো অন্যান্য সুবিধার কথা বলছেন আপনি কি কি বিষয়ে জোর দিবেন? এবং যেটা সাইম সাহেব বলছিলেন বিরতির আগে, সেটা হলো যে ঐতিহাসিকভাবে কতগুলো বিষয় আমাদের সামনে এসছে, চাইল্ড বেনিফিট থেকে শুরু করে মেডিকেল ফ্যাসিলিটি উইদিন দ্য গার্মেন্টস প্রেমিস। কি কি বিষয় আসলে এখন জোর দেওয়ার আছে যেটা শ্রমিকদের এই জীবনমানকে সহায়তা করতে পারে? স্টিল আই বিলিভ যে বেনিফিটগুলো চাইল্ড কেয়ার, ডক্টর, দিজ আর অল ইন্ডাস্ট্রিয়াল বেনিফিটস উইদিন দ্য প্রেমিসেস। এখন এইটা কিন্তু আই ডোন্ট কনসিডার অ্যাজ এ ওয়ার্কার্স ওয়েলবিং বেনিফিট, but that is required for a safe work environment which every worker will need anywhere in the world. এখন আমাদের এখানে ছিল না, আমরা ওইখানে আসবো। Obviously that's congratulations, but is that the end? আমি যদি ফিউচার দেখি, যেহেতু শুরু, মনে করি হ্যাঁ, যে আগে যেটা হতো আমরা 80 দশক 90 এর দশকে দেখতাম যে কোন একজন গার্মেন্টস শ্রমিকের যখন তিনি মা হতেন, যেহেতু নারী প্রধান আমাদের শিল্প খাত ছিল, ওনাদের বাচ্চা নিয়ে তো ওই ছোট বাচ্চা রেখে তো আবার হয়তো ক্যারিয়ারটাই ছেড়ে দিত। এবং আমি যেটা বলি সেটা হলো যে এই যে একজন শ্রমিককে কোনো ধরনের ট্রেনিং ছাড়াই তো আসতেন তারা, এখনো তাই কিন্তু বড় আকারে। তো ওনারা 4 বছর 5 বছর 10 বছর চাকরি করার পরে সেই শ্রমিকটাকে যে আমি ইন্ডাস্ট্রি রিটেন করতে পারছে না, এটা তো আমার উৎপাদনশীলতা লস। এক্স্যাক্টলি, and that's a huge expense for the industry itself. ফিউচার জেনারেশনের কাছে আমি যেভাবে দেখি যে ইন্ডাস্ট্রিয়াল ইভ্যালুয়েশন অন্য জায়গায় অন্য কান্ট্রিগুলোতে যখন হয়েছে, উই অলওয়েজ চেঞ্জড ওভার টাইম, তাই না? মানে ইউকেতে যদি দেখি আমরা, হ্যাঁ প্রথমে ছিল না, তারপরে আস্তে আস্তে বেনিফিটগুলো আসে, ইটস এ ওয়েলকাম বেনিফিট। এখন ফিউচারে কম্পিটিশনের জায়গাগুলো কিন্তু চলে আসছে যে প্রোডাক্টিভিটি, কম্পিটিশনের জায়গা চলে আসছে যে হাউ আই এম গোয়িং টু সার্ভাইভ উইথ দ্য কাস্টমার্স নিড, তাই না? যে কারণে গ্রিন ফ্যাক্টরি ইজ মাচ মোর রিকোয়ার্ড নাও, যে কারণে হচ্ছে ওয়ার্কার ওয়েলবিং নিয়ে বায়াররাও এত কথা বলছে। তো এখানে ফিউচার, আই বিলিভ যে ফিউচারে ওয়ার্কার ওয়েলবিংয়ের জায়গাগুলোতে বিয়ন্ড ফ্যাক্টরি কাজ করতে হবে এবং ওয়ার্কারকে তার প্রোডাক্টিভিটির জায়গাটা কিভাবে রিচ করা যায় এইটা ওনারদেরকে আইডেন্টিফাই করতে হবে। যে আদারওয়াইজ দেয়ার ইজ নো পয়েন্ট অফ যে 9 বছর কাজ করলো তারপরে সে বের হয়ে যায় অন্য কাজ করলো, আবার আমি নতুন পিপল ঢুকালাম, যেটা আমাদের এই ইন্ডাস্ট্রিতে হচ্ছে। এবং এইটা কিন্তু সাস্টেনেবল সলিউশন না, অ্যান্ড এভরিবডি নোজ দিস। কিন্তু আসলে কোথা থেকে শুরু করবে, কিভাবে আপস্কিলিং নিয়ে কাজ হচ্ছে, স্কিল সেন্টার হচ্ছে, কিন্তু এদের রিটেনশনের জায়গাটা স্টিল ইজ এ ভেরি ভেগ, যে 9 বছর পর কি হবে, কারণ দে বিকাম কস্টলি, তাদেরকে রেখে দেওয়া ডিফিকাল্ট, আবার তাদেরকে আপ স্কিলও হচ্ছে না, সে পরের স্টেজেও যেতে পারছে না। সো ইটস এ প্রবলেমেটিক এরিয়া। এনিওয়ে, সো ওই জায়গাটা ফোকাস না করে আমি যদি বলি হোয়াট আপন ইজ ডুইং, যে আমরা ওই জায়গাটায় ফোকাস করার চেষ্টা করলাম। ওকে, যে বেতন তো বাড়ানো সম্ভব না, বিকজ দ্যাটস এ কমপ্লেক্স ম্যাক্রো ইকোনমিক ফ্যাক্টর। তো আমরা কিভাবে ওয়ার্কারের রিয়েল ইনকামটা বাড়াতে পারি, তো আমরা আইডেন্টিফাই করলাম ওয়ার্কারের খরচ কোন জায়গাগুলোতে। ওয়ার্কারের খরচ হচ্ছে তার হাউজিংয়ে, হুইচ ইজ মোর দ্যান 40%, তারপরে তার হেলথ এবং তারপরে অন্যান্য। তো এই 3টা খরচ যদি মেজরি কমায় ফেলা যায় তাহলে তার রিয়েল ইনকাম বাড়বে। সো আমরা উই স্টার্টেড উইথ এ গ্রোসারি স্টোর ইনসাইড ফ্যাক্টরি, যেখানে ফ্যাক্টরি ওনাররা আমাদেরকে জায়গা দেয়। আমরা ওই জায়গাটাতে একটা গ্রোসারি স্টোর করি, রিটেল গ্রোসারি স্টোর, যেখানে সব রকম নিত্য প্রয়োজনীয় জিনিস, মুদির দোকান, হ্যাঁ,
তো ওর চাল ডাল আটা ময়দা যা যা লাগে, সবজি, মাছ মাংস সবই সে কম দামে কিনতে পারে। আমরা বাজার থেকে 9% ডিসকাউন্ট দিই অ্যাভারেজে। সো 2000 টাকার বাজার করলে সে এটা 1800 টাকায় পায় আর কি। এটা আবার বাকিতে নিতে পারে, মানে মাসের শেষে এটা ফ্যাক্টরির স্যালারির সাথে অ্যাডজাস্ট হয়ে যায়। সো ওয়ার্কার এখানে একটা ডিসকাউন্ট পেলো। আমাদের সবচেয়ে বড় বেনিফিট যেটা আমরা অনেক রিসার্চ করে আইডেন্টিফাই করছি সেটা হচ্ছে একটা ফ্রি হেলথ ইন্স্যুরেন্স দিয়ে দিই। কারণ ওয়ার্কারের হেলথ কস্টটা যদি আমরা কমায় ফেলতে পারি, জিরো করে ফেলতে পারি, আমাদের অবজেক্টিভ হচ্ছে ওয়ার্কারের হেলথ কস্ট থাকবে না। তার মানে ও যদি ডাক্তার দেখায়, ওষুধ, তার যে কোনো ধরনের ডায়াগনোসিস এবং তার যদি প্রেগন্যান্সি হয়, সেই বেনিফিটগুলো সে একটা ইন্স্যুরেন্স কোম্পানি থেকে ফ্রি অফ কস্ট পেলো। তো এই দুইটা মেজর কস্ট আমরা এখন ট্যাকেল করছি, যে তার গ্রোসারি কস্টটা 10% কমায় ফেলা এবং তার হেলথ কস্টটা জিরো করে ফেলা। এর মাধ্যমে আমরা একটা ওয়ার্কারকে অ্যাভারেজ $350 মতো ইয়ারলি একটা সেভিংস জেনারেট করতে পারি। ইউরোপিয়ান বাজারগুলো, যে দেশগুলো আছে, তারা খুবই স্ট্রংলি অ্যাডভোকেট করছে অ্যাবাউট এই ধরনের কমপ্লায়েন্স, এবং নতুন যুক্তরাষ্ট্রের সরকারও হয়তো ওয়ার্কার্স কমপ্লায়েন্সের অনেকগুলো বিষয় এই ধরনের যখন আমরা এক্সপোর্ট করব ওখানে অনেক স্ট্রংলি আসতে পারে। একটু যদি বলেন যে আমাদের কি ধরনের প্রস্তুতি, কোন কোন জায়গাগুলোয় তারা জোর দিচ্ছেন, যেটা আমাদের আগাম প্রস্তুতি নেওয়া উচিত। গার্মেন্টস মালিকগুলা এ পর্যন্ত যে ফ্যাসিলিটিগুলোতে ইনভেস্ট করেছে, যেগুলো অ্যাডপ্ট করেছে, ওরা কিন্তু একটা খুবই স্ট্রং একটা ফাউন্ডেশন বিল্ড করে ফেলেছে ইন্ডাস্ট্রির জন্য, যেটা কিনা আমাদের জন্য একটা বড় একটা ক্যাপিটাল। যে আমরা যদি আমাদের ইকোনমিক খাত ফিউচারে দেখতে চাই, এই ইন্ডাস্ট্রিকে আমরা আগামী 10-20 বছরও খুব কম্পিটিটিভ রেখে কিন্তু দেশের অর্থনীতিতে বড় কন্ট্রিবিউট করতে পারবো। কিন্তু এখানে গার্মেন্টস ফ্যাক্টরি ওনারদের সাথে সবচেয়ে খুবই বড় অবদান রাখতে হবে ডেভেলপমেন্ট অর্গানাইজেশনগুলো যারা ইন্টারন্যাশনালি আছে, গভর্নমেন্ট যে আছে। কারণ অ্যাজ ভাইয়া সেড, যে ফ্যাসিলিটিস খুবই মানে ওয়ার্ল্ড ক্লাস। আপনি কিছু ফ্যাক্টরিতে গেলে আপনার মনে হবে যে খুবই 5 স্টার ফ্যাসিলিটিতে ওয়ার্কাররা কাজ করছে। এখন ওখানে কাজ করছে কতক্ষণ? 8 ঘন্টা, খুব বেশি ওভারটাইম নিয়ে 10 ঘন্টা। বাকি 14 ঘন্টা তারা কোথায় থাকছে? ওই জায়গাটাই তো তাদের কষ্টটা। ওই জায়গায় তাদের ফ্যাসিলিটিটা বেটার করতে হবে। দ্যাট ইজ ওয়ার গভর্নমেন্ট কামস ইন, দ্যাট ইজ ওয়ার ডেভেলপমেন্ট অর্গানাইজেশনস কামস ইন। আপনি ইকোনমিক জোনগুলো হচ্ছে, যদি এখানে সাবসিডাইজ ল্যান্ড প্রোভাইড করা যায়, যেখানে কিনা হাউজিং করা যেতে পারে, তখনই কিন্তু তার রেন্ট কমে আসতেছে এবং রেন্ট ওখানে কন্ট্রোল থাকতেছে। এখানে কোনো সিন্ডিকেট থাকবে না রেন্ট বাড়ায় দেওয়ার, স্যালারি বাড়ার সাথে সাথে। সো ওই জায়গাতে তখন কি হবে, ডেভেলপমেন্ট অর্গানাইজেশন যারা আছে, গ্লোবাল ফান্ড যেটা আছে, যেটা কিনা ওয়ার্কার ওয়েলফেয়ারের জন্য অ্যালোকেটেড, ওইটাকে গভর্নমেন্ট পার্টিকুলারলি কোনো ফ্যাক্টরি ওনাকে দেওয়ার দরকার নেই। সেন্ট্রালি ডু ইট ফর দ্য ওয়ার্কার্স, সেন্ট্রালি জোন করে করি আমরা। সো আপনি ধরেন মানে আপনি বলছেন যে হোস্টেল টাইপের ফ্যাসিলিটি যদি করা হয়, তাহলে তো ওই এলাকার মানে শ্রমিকরাই ওখানে থাকবেন, কারণ এটাই এক্স্যাক্টলি হয়। হ্যাঁ, ইকোনমিক জোনগুলো যেগুলো বরাদ্দ করা হচ্ছে, ইকোনমিক জোনগুলোতে যখন ফ্যাক্টরিগুলো আসবে, ওখানে যদি এই ফ্যাসিলিটিগুলো দেওয়া যায়। আমরা হাউজিং এর কথা চিন্তাই করছি না, ওখানে ওয়ার্কাররা কোথা থেকে আসবে, কোথা থেকে কাজ করবে। এই জিনিসগুলোতে আপনার ওই ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, তারপরে আপনার বেবজা এই তারপর ইকোনমিক জোনের অথরিটিস যারা আছেন, গভর্নমেন্ট, দে হ্যাভ টু কাম। আমাদের এই পাবলিক প্রাইভেট পার্টনারশিপ যেগুলা, এই জায়গাটাতেই ইজ হোয়াট উই হ্যাভ টু। আর একটা বড় বিষয় যেমন আমরা অনেক সময় আলোচনা করেছি যে সাধারণত গার্মেন্টস খাতের উনি যেটা বলছেন যে ওনার শ্রমিকরা যারা থাকেন বা ওভারঅল ইন্ডাস্ট্রিয়াল জোনে যে শ্রমিকরা থাকেন, ওনারা রাতের বেলা যে মানে ওখান থেকে বের হয়ে এসে ডাক্তার দেখানোর ক্ষেত্রে সরকারি হাসপাতালের আউটডোর গুলো তখন চালু থাকে না। তো ওই ধরনের ফ্যাসিলিটি গুলো না দিলে তারা দিনের বেলা কাজ মিস করে তাদের। ইটস ন্যাশনাল ফ্যাসিলিটিস, কিন্তু এখানে কিন্তু আর এখন আর কথা এরকম নাই যে মানে প্রাইভেট সেক্টর কি ফ্যাসিলিটিস দিবে। কারণ যেটা আমি বললাম যে আপনি যদি কম্পেয়ার করেন প্রাইভেট সেক্টর, গার্মেন্টস ইন্ডাস্ট্রি পার্টিকুলারলি যে ফ্যাসিলিটিগুলো প্রোভাইড করে এসেছে, এই কারণে কিন্তু এখন আমাদের দেশের কস্ট কিন্তু আগের মতন নেই। উই আর নট আ ভেরি মানে খুব ফার ডিফারেন্সে কস্ট প্রাইসিং করতে পারি আমরা। চায়নার সাথে ইন্ডিয়ার সাথে যখন প্রাইসিং সাবমিট করছি, আপনার ডিফারেন্স কিন্তু খুবই মিনিমাম দেখবেন। আমরা তো কম্পিটিটিভনেস হারাবো যদি আমরা ধরে রাখতে না পারি। সো এই কারণে আমরা বিজিএমএ থেকে বলি, বায়লা থেকে বলি, আমরা আমাদের ইন্ডাস্ট্রি যারা ওনারা আছে সবাই একমত থাকবে যে আমরা ওয়ার্কার ওয়েলফেয়ার ইমপ্রুভ করতে চাই, কারণ এটা আমাদেরই বেনিফিট, দেশের বেনিফিট, ওয়ার্কার প্রোডাক্টিভিটি বেনিফিট। আমি এটা সবাইকে জিজ্ঞেস করি, আপনাকেও জিজ্ঞেস করছি যে আসলে কি আপনি মনে করেন যে শ্রমিক যে একটা মানে গার্মেন্টস খাতে একটা শ্রমিককে ওই সেক্টরে ধরে রাখলে প্রোডাক্টিভিটি ইমপ্রুভ হয় এবং আলটিমেটলি বেনিফিট হয়? যে মানে কারণ আমরা চিন্তা করছিলাম যে যদি এই খাতে আমরা যখন মানে মজুরি এবং অন্যান্য বিষয়ে আলোচনা করি, যদি অন্য জায়গায় আমরা বলি ইকোনমিক্সের ভাষায় বলি যে রিলেটিভ ওয়েজ ওনার যদি বেনিফিট হয় যে উনি অন্য জায়গায় গিয়ে করতে পারবেন, ওখানে উনি
নিজের বাসায় থেকে ওই ধরনের কাজ করতে পারেন, তাহলে তো উনি গার্মেন্টস খাতে থাকবেন না। কিন্তু তার এই শিফটটা গার্মেন্টস খাতের মালিক মানে উদ্যোক্তা হিসেবে আপনারা মানে কিভাবে এটাকে দেখেন যে শ্রমিক যদি হারাই আমরা? ডেফিনেটলি আপনি শ্রমিক হারালে আপনি কম্পিটিটিভলি ধরে রাখতে পারবেন না, আপনি গ্রোথ অ্যাসিওর করতে পারবেন না, আপনার ডাইভার্সিফিকেশনের জন্য যে স্কিলগুলো দরকার আপনি কাকে ট্রেন করবেন? সুতরাং ইট শুড বি আ প্রায়োরিটি। ডেফিনেটলি প্রায়োরিটি। আমি একটা ছোট বিরতিতে যাব। আমি বিরতির পরে নিঃসন্দেহে শুনবো যে আপনাদের কাছে কিভাবে এইটার বাস্তবায়ন করা যায়। দর্শক আমাদের সাথে থাকবেন। আমরা আলোচনা করছিলাম যে সাধারণভাবে মজুরি ভিত্তিক আলোচনা আমরা করি গার্মেন্টস খাতে, তার বাইরে শ্রমিকদের জীবনমান উন্নয়নের ক্ষেত্রে আমরা কি কি করতে পারি। একটা বিরতিতে যাচ্ছি, আমাদের সাথে থাকবেন। দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত যে আয়োজন কেমন আছে অর্থনীতির শেষ ভাগে। আমি তৌফিকুল ইসলাম খান। আজ কথা বলছিলাম গার্মেন্টস খাতের যে শ্রমিকরা আছেন তাদের জীবনমান আমরা আরো কিভাবে উন্নীত করতে পারি। আবরার হোসেন সাহেব, আপনার সাথে আলোচনা করছিলাম জাস্ট বিরতিতে যাওয়ার আগেই। আপনি বলছিলেন যে এখন আমাদের অনেক বেশি মনোযোগ হওয়া উচিত যে সাধারণভাবে গার্মেন্টস ওই উদ্যোক্তাদের দ্বারা মানে দেওয়া মানে বিভিন্ন ধরনের সুবিধার চাইতে সামগ্রিকভাবে সামাজিক রাষ্ট্রীয় কাঠামোর ভিতরে আমাদের শ্রমিকদের সুবিধা দেওয়ার কথা। আপনি আবাসনের কথা বলছিলেন যে কিভাবে সরকার এবং মানে উন্নয়ন সংস্থা, আন্তর্জাতিক সংস্থা, ব্যক্তি খাতের উদ্যোক্তাও সে অর্থে তারা এগিয়ে আসতে পারেন এই ব্যাপারে কাজ করতে। সরকার যদি এখন সেই জায়গাটাতে ইনভেস্টমেন্ট করে এবং আস্তে আস্তে কি আপনি মনে করেন যে আপনারা সাধারণভাবে যে ট্র্যাডিশনালি যেই নীতি সহায়তাগুলো পেতেন তার একটা অংশ এখন এই দিকটায় মনোযোগী হলে সরকার সামগ্রিকভাবে এটা উন্নত হবে? মানে যে জায়গাটা আপনারা এখন ক্লাস্টার্ড আছে বেশ কয়েকটি জোনে, আমি যদি বলি সেই এলাকার যেই জীবন মানে ফ্যাসিলিটিগুলো ওখানকার রেসিডেন্টদের, আমরা যেটাকে অর্থনৈতিক ভাষা বলি কমিউনিটি ইস্যুসগুলো, এইগুলোয় কি এখন অনেক বেশি মনোযোগী হওয়া দরকার? দ্যাট ইজ দ্য সলিউশন। এই জায়গাটাই দরকার। তখনই আমরা কিন্তু একটা হ্যাপি ওয়ার্কফোর্স, ব্যালেন্স ওয়ার্কফোর্স কিন্তু পাবো এবং শ্রমিকরা তখন তাদের অ্যাকচুয়াল বেনিফিটটা দেখতে পারবে যে এখানে এই খাতে কাজ করে এখানে থেকে তাদের লাইফস্টাইলটা কীভাবে বেটার হচ্ছে। তাদের হাতে তখন ডিসপোজেবল ইনকামটা থাকবে যেটা কিনা তারা তখন তাদের সেভিংসে বলেন, তারপরে জীবন মান উন্নয়নের ক্ষেত্রে যে বাকি জায়গাগুলোতে তাদের গ্রোথের জন্য ওই জায়গাগুলোতে কিন্তু তখন তারা ইনভেস্ট করতে পারবেন। আদারওয়াইজ আমরা একটা গোলের মধ্যেই কিন্তু থাকবো, যতই আমরা ইনক্রিজ করতে থাকি। এই জায়গাটাতে একটা বড় চ্যালেঞ্জ যেটা থাকে, কারণ সাধারণভাবে আমরা বিশ্বব্যাপী যেটা দেখি সেটা হলো যে নাগরিকরা তো এই ধরনের ফ্যাসিলিটি বার্গেন করেন সরকারের সাথে, হ্যাঁ, যে আমার এলাকার স্কুল, আমার গার্মেন্টস খাতের ক্ষেত্রে একটা বা এই ধরনের ইন্ডাস্ট্রিয়াল জোনে বাংলাদেশের যেটা সমস্যা আছে সেটা হলো যে এই শ্রমিকরা সাধারণত বাইরে থেকে আসেন, ওইখানে আগের থেকে যারা ছিলেন মানে তাদের সাথে ওই এলাকার জনপ্রতিনিধিদের বা ইসেদের যোগাযোগটা অতখানি হয় না বা সেইটাকে আপহোল্ড করা। এই ক্ষেত্রে আপনাদের মতন যারা উদ্যোক্তা আছেন তাদের তো নীতি পর্যায়ে অনেক বেশি রিচ মানে তারা পৌঁছাতে পারেন। আমাদের তো শ্রমিকরা তো অত না, এখানে ডেফিনেটলি এই জন্য আমরা কথা বলছি, এই জন্য এগুলো আমাদেরকে অ্যাডভোকেট করতে হবে, এই জিনিসগুলো আমাদেরকে কমিউনিকেট করে নেগোসিয়েট করে এবং একসাথে গভর্নমেন্টের সাথে ডেভেলপমেন্ট অর্গানাইজেশনগুলোর সাথে কিন্তু একসাথে হতে হবে। এই কথাগুলো কিন্তু আমি ইভেন অ্যাট আইএলও বলেন, তারপরে যে দেশের বাইরে যে মিটিংগুলোতে, ইভেন ইউএনডিপিতে, জেনেভাতে হেডকোয়ার্টারে, ওখানেও কিন্তু এই কথাগুলো নিয়ে কথা হয়েছে যে এই জায়গাটা যদি আমরা ডাইরেক্ট করতে পারি ডেভেলপমেন্ট ফান্ডগুলো, তাহলে কিন্তু ওভারঅল ইন্ডাস্ট্রি বেনিফিট দেখতে পারবে। কারণ আপনি দেখেন ইভেন আপনি এই যে একটা ওয়ার্কার কীভাবে তার স্যালারি ইনক্রিজ করবে, সে প্রমোট হবে, তার স্কিল বাড়াতে হবে, সোজা কথা, রাইট? এটা তো কিন্তু আপনি 10 বছর ধরে কাজ করছেন কিন্তু আপনি একই কাজ একই পেসে করছেন, আপনি কি গ্রোথ এক্সপেক্ট করতে পারেন পৃথিবীর যে কোনো খাতে, যে কোনো জায়গায়? রাইট, পারবেন না। কিন্তু আপনার খরচ কিন্তু সব বাড়তে থাকবে। তার মানে কি এখানে স্কিলসের কথাটাও আসে যে একটা বড় একটা ফ্যাক্টর যেটা ট্যাগড, যে ওদের কীভাবে ওরা এই ইন্ডাস্ট্রিতে কত বছর কাজ করছে, কতটুকু গ্রো করতে পেরেছে। এই যে স্কিলসের পার্টটাতেও ওয়ার্কার সুইচিংয়ের কথা যেটা বললেন যে হ্যাঁ এখানে কিন্তু আমাদের অনেক বেশি সুইচ হয়ে যাচ্ছে। তো তখন যদি আপনি একটা ফ্যাক্টরিকে বলেন প্রাইভেটলি আপনি ইনভেস্ট করেন স্কিলস অ্যান্ড ট্রেনিংয়ে, সে কিন্তু রাজি হচ্ছে না, কিন্তু তার মোটিভেশনটা নেই, সে ইনভেস্ট করবে, সে করবে, তারপরে একটু কিছু চেঞ্জের জন্য সুইচ করে ফেলবে। ইউরোপিয়ান অভিজ্ঞতা বিশেষত সেটা হলো যে উদ্যোক্তারা এবং সরকার ওই জয়েন্ট ইনভেস্টমেন্ট করতে হবে। আর জার্মানি এটার একটা বড় উদাহরণ আর কি ঐতিহাসিকভাবে। তখন কি হবে, তখন যারা ট্রেন্ড হচ্ছে ওই ফান্ডটা দিয়ে সে যেই ফ্যাক্টরিতেই থাকছে ইকোনমি বেনিফিট হচ্ছে। দ্যাট ইজ হাউ উই হ্যাভ টু থিঙ্ক। সো দ্য ফান্ড হ্যাজ টু বি সেন্ট্রালাইজড অ্যান্ড দেন ডিসলোকেটেড।
গার্মেন্টস খাতের যারা শ্রমিক আছেন তাদের এই স্যালারিজ এবং অন্যান্য যে কটা বেনিফিট বললেন তার বাইরে আমরা যেটাকে বলি যে পেনশন, গ্র্যাচুইটি বা প্রভিডেন্ট ফান্ডের মতো Yes. সুবিধাগুলো কতখানি আছে? আচ্ছা, খুব একটা নেই, ঠিক আছে। যেমন ইনজুরি স্কিম একটা আইএলও জয়েন্টলি করেছেন, যেখানে ইনজুর্ড হলে একটা ইন্স্যুরেন্স Insurance এখানে scheme. আসতেছে। হ্যাঁ, সো এইটা এখন তো এরকম আরো কিছু জিনিস আসা উচিত এইভাবে করে, এই প্রসেসের থ্রুতে, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে প্রভিডেন্ট ফান্ড, আপনি যে কথাটা বললেন, এটাকে যদি প্রপারলি স্ট্রাকচার করা যায় পলিসিতে, এটা দুইটা বেনিফিট আনতে পারে। একটা বেনিফিট হচ্ছে গিয়ে যে প্রভিডেন্ট ফান্ড তো সাথে সাথে প্রতি মাসে অ্যাভেল করার না, ইটস আ লং টার্ম ফান্ড। Right. তখন কি হয়, একটা ওই যে শ্রমিকটা তার ফ্যাক্টরির সাথে কমিটমেন্টটা কিন্তু লং টার্ম থাকতেছে, তখন কিন্তু ওই প্রবলেমটা সলভ হয়ে যাচ্ছে যে ফ্যাক্টরি তার এখানে ইনভেস্ট করছে না, কারণ উনি তো চলে যেতে পারে। এই যে লং টার্ম আপনি যখন কমিটমেন্টে দুজনকে আনতে পারবেন, তাদের মধ্যে কিন্তু আন্ডারস্ট্যান্ডিং, সোশ্যাল ডায়ালগ সবকিছু ইমপ্রুভ করবে। এবং এই যে তখন ইনক্রিমেন্টের যে চাপগুলো আসবে, এগুলো কিন্তু গ্র্যাজুয়ালি লং টার্মের জন্য ইনভেস্ট করে রাখতে পারবে। তাহলে একটা শ্রমিকের জন্য তার লং টার্ম কিন্তু সিকিউরড হচ্ছে, তার ক্যারিয়ার, তার সেভিংস, এবং একটা ফ্যাক্টরিও কিন্তু কমিটমেন্ট পাচ্ছে লং টার্ম এমপ্লয়মেন্টে। এটা দুইটা প্রবলেম ইজিলি সলভ করতেছে। সো দিস প্রভিডেন্ট ফান্ড ইজ আ ভেরি ভেরি ক্রুশাল থিং, যেটাকে কিনা প্রপারলি স্ট্রাকচার করা যেতে পারে। কিন্তু কতটুকু আপনার প্রাইস ইনক্রিমেন্ট হয়েছে? হয়নি কিন্তু। তো আলটিমেটলি এটাই বললাম যে ইন্ডাস্ট্রির সক্ষমতা যদি হারায় ফেলে, তারপর যদি আপনি দেখেন যে আগামী বছরে এতগুলো ফ্যাক্টরি বন্ধ হচ্ছে, তখন এই শ্রমিকগুলো কোথায় যাবে? তখন অসন্তোষটাও বাড়ে, তখন তো অসন্তোষটা বাড়বে। লং টার্ম পিকচারটা তো দেখেছি। আমাদেরকে দেখতে হবে। হ্যাঁ, এবং এটা যেটা হয় যে গার্মেন্টস খাতে ওই শ্রমিক অসন্তোষটাও তখন বাড়ে, জি। তখন সার্বিকভাবেই খাতি হয়। সাইফ রশিদ, আপনি তো মানে বিশ্বব্যাপী এই ধরনের বিষয়গুলোকে নিয়ে দেখছেন এবং দেখছেন অন্যান্য দেশের অভিজ্ঞতা থেকে। আপনি কি মনে করেন যে সামনের দিনে, মানে আপনি একটা বলছিলেন যে আপনাদের নিজেদের উদ্যোগ আছে যে কম মূল্যে যেন গার্মেন্টস খাতের শ্রমিকরা পণ্য সেবা পান। ওয়ার্কারের ওয়েলবিং এর জায়গাটা থেকে যদি দেখি, এবং গ্লোবালি একই জিনিসই আমরা চিন্তা করছি যে প্রভিডেন্ট ফান্ডের কথা উনি যেমন বললো, তার আগে আমি যেটা বলবো যে ইন্স্যুরেন্সটা সার্বজনীন হওয়া উচিত। এবং সেই কারণে আমরা বিজিএম এর সাথে কাজ করছি, বাংলাদেশ গভর্নমেন্টের সাথে কাজ করছি, লেবার মিনিস্ট্রি এবং হেলথ মিনিস্ট্রির সাথে, যে একটা সবার কাছে কিন্তু ফান্ড আছে, গভর্নমেন্টের কাছেও ফান্ড আছে এবং তারা দিতেও চায়। এটা বিজিএমইউ ইজ ভেরি হাইলি ইন্টারেস্টেড টু। অনেক ফ্যাক্টরি এরকম ইনিশিয়েটিভ নিজেরাই নিয়েছে যে তারা হেলথ ইন্স্যুরেন্সের একটা পোর্শন দিয়েছে, ওয়ার্কারের কাছ থেকে একটা পোর্শন নিয়ে। এরকম পাইলটও হয়েছে বাংলাদেশে। সার্বজনীন হেলথ ইন্স্যুরেন্স প্রত্যেকটা ওয়ার্কারের জন্য, যেটা তার অল কাইন্ড অফ হেলথ কস্ট কভার করবে, অ্যান্ড ইজ ভেরি চিপ। বাংলাদেশে এখন এই প্রোডাক্টটাও আছে, অনেকগুলো কোম্পানি এই প্রোডাক্টগুলো অফার করছে। আপনাদের বছরে একজন শ্রমিকের পেছনে এই হেলথ ইন্স্যুরেন্সের জন্য আপনি কত টাকার প্রিমিয়াম দিচ্ছেন? আমরা মাত্র 250 টাকার প্রিমিয়াম বছরে একটা পার ওয়ার্কার শ্রমিক 250 টাকা যদি আমরা 250 দিতে পারি, তাহলে সবাই 25,000 টাকা পর্যন্ত সে কভার। ওনারা বছরে 25,000 টাকা Exactly. পর্যন্ত পাবেন। প্লিজ এক্স্যাক্টলি। বলুন। তো এই ছোট একটা এক্সপেন্স, যেটা আসলে করা প্রায় খুব 100 difficult। গুণ বেনিফিট, 100 গুণ benefit 250 টাকা ইনভেস্ট করলে 2.5 পর্যন্ত আপনি ইন্স্যুরেন্স পাচ্ছেন। ইট হ্যাজ ডিরেক্ট ইম্প্যাক্ট অন কস্ট, আউট অফ পকেট এক্সপেন্ডিচার। সেকেন্ড হচ্ছে গিয়ে যে এটা প্রোডাক্টিভিটিতেও ডিরেক্ট ইম্প্যাক্ট পড়ে। যখন একটা ওয়ার্কার সুস্থ থাকে, তার প্রোডাক্টিভিটি বাড়বে। এখন তো অনেক শ্রমিক হয়তো মানে যেতেই চান না ডাক্তারের কাছে। হ্যাঁ, এটা তো আমরা বাংলাদেশে যেটা হয় যে ওষুধের দোকান থেকে একটা প্যারাসিটামল অথবা একটা অ্যান্টিবায়োটিক নিয়ে এসে খেয়ে ফেলছে, কারণ তার অ্যাবসেন্ট হলে তার হয়তো বেতন কাটা যাবে। এবং আমি যে পয়েন্টটা হাইলাইট করতে চাই সেটা হচ্ছে যে বাংলাদেশে আসলে প্রাইভেট সেক্টর ড্রিভেন বেনিফিটগুলাই আসছে সবসময়। গভর্নমেন্ট কিন্তু নিজে থেকে কিছু করে নাই, বাট হোয়েন প্রাইভেট সেক্টর ড্রাইভিং সামথিং, গভর্নমেন্ট কিন্তু কোঅপারেট করেছে সবসময়। আমি যেটা বিলিভ করি যে প্রাইভেট সেক্টর এই জায়গাটাতে ড্রাইভ দিতে হবে, যে হেলথ ইন্স্যুরেন্স নিয়ে এই যে অ্যাসোসিয়েশনগুলোকেই ড্রাইভ দিতে হবে যে না, উই আর বিল্ডিং সামথিং লাইক দিস। হ্যাঁ, এই তো। আর সেকেন্ড হচ্ছে যে এই হাউজিং নিয়েও আমাদেরকে ওই রকমভাবে প্রাইভেট সেক্টর ড্রিভেন সামথিং নিয়ে আসতে হবে। না, আমি আমার অনুষ্ঠান শেষ করতে হচ্ছে। আপনাদের সাথে আলোচনা করে ভালো লাগলো। নতুন আসলে আইডিয়াসগুলো অনেক বেশি আমাদের আলোচনা করা উচিত এবং এইটাকে সামনে নেওয়া উচিত। দর্শক, আমরা আলোচনায় যেটা আনলাম আজকে খুবই ভিন্ন আলোচনা, যে কিভাবে আমরা গার্মেন্টস খাতে আমাদের এত লক্ষ লক্ষ শ্রমিক কাজ করেন, তাদের জীবন মানের ব্যাপারে শুধুমাত্র এই প্রতিনিয়ত তাদের যেই মজুরির আলোচনা ছাড়া আমরা তেমন কিছু করি না। আমরা মনে করি যে অন্যান্য যে চাকরির সুবিধা আছে, এটা সরকারি এবং উদ্যোক্তা পর্যায়ে যদি একসাথে কাজ করা যায়, তাদের আসবে। তাদের শুধুমাত্র দুর্ঘটনাজনিত ইন্স্যুরেন্স না, তাদের যেই স্বাস্থ্য বীমা, যেটা সরকারের একটা কমিটমেন্টও থাকা উচিত যে সারা দেশের মানুষ এই ধরনের স্বাস্থ্য বীমার মধ্যে আসবে,
সেই জায়গাগুলোই দেখা উচিত, এবং তার ফলে যারা শ্রমিক আছেন তারাও এই খাতে আরও বেশি একাত্মবোধ করবেন, এবং উদ্যোক্তা, শ্রমিক, সরকার, আমরা যারা জনগণ আছি সবাই এই খাতকে সামনে এগিয়ে নিতে পারবো। দর্শক, আমাদের অনুষ্ঠান আজকে শেষ করতে হচ্ছে। আমাদের সাথে থাকবেন, আমরা আবার ফিরে আসবো, জানতে চাইবো কেমন আছে অর্থনীতি।